ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। আলোচনায় দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট রাইসির স্ত্রী। এরপর জানাবো এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। আরও থাকবে গাজার যুদ্ধ পাল্টে দিচ্ছে ইউরোপীয় রাজনীতি। এরপর থাকবে ঘুষ নেওয়ার দায়ে রাশিয়ায় আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো যুক্তরাজ্যে নির্বাচন 4 জুলাই সমীক্ষায় পিছিয়ে সুনাকের দল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আলোচনায় দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট রাইসির স্ত্রী। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ 23 মে তাকে নিজ জন্মভূমি শহর মাসদাদে দাফন করা হয়েছে। ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর আলোচনা এসেছেন তার স্ত্রী জামিলে আল মোলহোদা। তিনি একবার বলেছিলেন, নারীদের বাইরে কাজ করা ও পড়ালেখা করতে চাওয়া এক ধরনের সহিংসতা। প্রেসিডেন্ট রাইসির স্ত্রী জামিয়ালের জন্ম 1965 সালে ইরানের দ্বিতীয় জনবহুল শহর মাশহাদে। তিনি দর্শন শিক্ষার উপর শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 18 বছর বয়সে তিনি ইব্রাহিম রাইসিকে বিয়ে করেন। তাদের ঘরে 2টি মেয়ে আছে। 2001 সালে তিনি শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের ফ্যাকাল্টির সদস্য হন। জানা গেছে, নারীদের বাইরে কাজ করার ক্ষেত্রে কট্টর বিরোধী রাইসির স্ত্রী জামিলে আল মোলহোদা 2023 সালের জুনে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন তেরেসুরকে দেওয়া সাক্ষাৎকারে জামিলে বলেছিলেন, স্বাধীনতার নামে বিভিন্ন দেশের সরকার নারীদের যৌন হয়রানি করে। টিভি চ্যানেলটিকে তিনি আরও বলেছিলেন, নারী অধিকার সংস্থাগুলো নারীদের ঘরে অত্যাচারের শিকার হওয়া নিয়ে কথা বলে, কিন্তু পরিবারের বাইরে নারীরা যে সহিংসতার শিকার হয় সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা চাই নারীরা নারী থাকুক। কেন আমরা পুরুষদের মতো হব? কেন আমাদের পড়ালেখা করতে হবে? পুরুষদের মতো কাজ ও জীবনযাপন করতে হবে? এটি এক ধরনের সহিংসতা। এছাড়া নারীদের হিজাব পরার পক্ষে সবসময় অবস্থান নিয়েছেন তিনি। 2023 সালে ইরানে হিজাব আইন আরো কঠোর করা হয়। ওই সময় আইন করা হয়, নারীরা হিজাব না পরলে আরো বেশি দিন কারাগার এবং কারাদণ্ড ও জরিমানা করা হবে। তখন এটির পক্ষে প্রেসিডেন্ট রাইসির স্ত্রী বলেন, সব জায়গায় ড্রেস কোড আছে, এমনকি বিশ্ববিদ্যালয় স্কুলেও আছে, সব জায়গায় আছে। তিনি আরো বলেন, আপনাদের সবাইকে আমি বলতে চাই, হিজাব হলো একটি ঐতিহ্য, ধর্মীয়ভাবে বাধ্যতামূলক একটি ঐতিহ্য যা অনেকে মানেন। গত কয়েক বছর ধরে হিজাব পরা আইনে পরিণত হয়েছে, আর আইন ভঙ্গ করা যে কোনো আইনের মতো অন্য যে কোনো দেশের মতো শাস্তিযোগ্য অপরাধ। এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বহুদিনের। জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলয়ের বেশ কিছু দেশে এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে না। ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। জাতিসংঘের বারবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যায়। সম্প্রতি আবারও ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর মাঝে ইহুদি দেশটির সঙ্গে সংঘাত বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমা বলয়ের দেশ স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড। আর এতে ক্ষিপ্ত হয়ে এই 3 দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছেন নেতানিয়াহু। ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। গতকাল এক্স হ্যান্ডেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে, এর উদ্দেশ্য একটাই, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। সমরিয়া ও জিহুদিয়ার 80% ফিলিস্তিনি গত 7 অক্টোবর হামলাকে সমর্থন করে। রাষ্ট্র স্বীকৃতি দিলে এটা একটা সন্ত্রাসী দেশ হয়ে উঠবে, আমরা তা কখনোই হতে দেব না। সন্ত্রাসবাদকে পুরস্কৃত করলেই শান্তি ফিরবে না। এর আগে গতকাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেন, ইসরায়েলের ভালোর জন্যই সেখানে 2 রাষ্ট্রনীতি কার্যকর করা হওয়া প্রয়োজন। এক্ষেত্রে গাজা, ওয়েস্ট ব্যাংক সহ ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হোক, তাতে 2 দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে ও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। তিনি বলেন, আগামী 28 মে আমরা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেব। নরওয়ের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই এক সংবাদ সম্মেলন করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করছি আরও কিছু দেশ আমাদের উদ্যোগকে অনুসরণ করবে। গাজার যুদ্ধ পাল্টে দিচ্ছে ইউরোপীয় রাজনীতি।
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের ঘোষণা ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এই পদক্ষেপের ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি দেশগুলোর দৃঢ় সমর্থন কমছে বলে হাজির হচ্ছে। তিনটি দেশ বুধবারের ঘোষণায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ফলে ইউরোপে ক্রমবর্ধমান বিভাজন স্পষ্ট হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এই পরিস্থিতির কথা উঠে এসেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার পরেও ইউরোপীয় দেশ তিনটি এই দৃঢ় পদক্ষেপ নিয়েছে, যা ইসরায়েলের নীতি, বিশেষ করে গাজায় ও পশ্চিম তীরে দেশটির কর্মকাণ্ড নিয়ে ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান পুনর্গঠন করতে পারে, যদিও অভ্যন্তরীণ বিভাজন রয়েছে। বছরের পর বছর ধরে ইউরোপ ছিল ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র। মহাদেশটির দেশগুলো দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন এবং ইসরায়েলের সঙ্গে বিশাল বাণিজ্য ও বৈজ্ঞানিক অংশীদারিত্ব বজায় রেখে আসছিল। তবে গাজায় চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট ইসরায়েলের প্রতি সহানুভূতিতে ক্ষয় ধরিয়েছে। অনেক ইউরোপীয়দের কাছে ইসরায়েল এখন ভুক্তভোগী নয়, আগ্রাসন চালানোর দেশ। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি মূলত প্রতীকী হলেও তা ইসরায়েলের প্রতি তীব্র তিরস্কার। এই দেশগুলো নিয়মিত ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে আসছিল। ইসরায়েলে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানেরও বিরোধিতা করেছে তারা, যে অভিযানে গাজায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিকের মৃত্যু ও অবকাঠামোগত বিপর্যয় হয়েছে। ইউরোপের অপর দেশগুলো যদি তাদের পথ ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের অবস্থানে গুরুত্বপূর্ণ পাল্টা সাম্রাজ্য এবং ভারসাম্য তৈরি করবে। ওয়াশিংটন দাবি করে আসছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে হওয়া উচিত। এমন পরিবর্তন ইসরায়েল ও ইউরোপের মধ্যকার বিরোধ গভীর করবে, কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে পড়তে পারে। ঘুষ নেওয়ার দায়ে রাশিয়ায় আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার। রাশিয়ায় আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল ভালদিম সামারিন। বড় অঙ্কের ঘুষ নেওয়ার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এক মাসে দেশটিতে 4 জন শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হলেন। গতকাল দেশটির এক সামরিক আদালত রায় জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ পরিদপ্তরের প্রধান সামারিনকে 2 মাস জেলে থাকতে হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই তথ্য জানায়। লাভজনক সামরিক চুক্তি পাইয়ে দেওয়া সংক্রান্ত দুর্নীতি বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে অন্যান্য শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর সামারিনকে গ্রেপ্তার করা হলো। চলতি মাসের শুরুতে মেজর জেনারেল আইভান পপভকে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে শীর্ষ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। একই অপরাধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেভস্কে গ্রেপ্তার করা হয়। এপ্রিলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সহযোগী তিমুর আইভানকে ঘুষের দায়ে গ্রেপ্তার করা হয়। এরপর মে মাসের শুরুতে শপথ নেওয়ার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরিয়ে দেন। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে কিয়েভ দখলে রাশিয়া ব্যর্থতার জন্য শোইগুকে ব্যাপকভাবে দোষারোপ করা হয়। তার অযোগ্যতা ও দুর্নীতি নিয়ে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও অভিযোগ তুলেছিলেন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাজ্যের নির্বাচন 4 জুলাই, সমীক্ষায় পিছিয়ে সোনাকের দল। আগামী 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। জনমত সমীক্ষা দেখা যাচ্ছে, 14 বছর শাসন করার পর সোনাকের দল লেবার পার্টি এবার অনেকটা পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমার সঙ্গে মহামান্য রাজার কথা হয়েছে, আমি তাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেছি। তিনি জানিয়েছেন, এখন যুক্তরাজ্যের মানুষকে তাদের ভবিষ্যৎ বেছে নিতে হবে, তাদের ঠিক করতে হবে তারা প্রগতির পথে যাবেন নাকি আবার পুরনো অবস্থায় ফিরে যাবেন, যেখানে কোনো পরিকল্পনা থাকবে না, কোনো নিশ্চয়তা থাকবে না। সোনাকের এমন বক্তব্যের সময় সামনে বিক্ষোভ চলছিল।